আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের মধ্যে ফার্স্ট আমাদের আসছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যা কিছু পরিমাপযোগ্য, যেটা আমরা পরিমাপ করতে পারি, সেটাকে আমরা কি বলছি? ফিজিক্যাল কোয়ান্টিটি। পরিমাপযোগ্য যে কোনো জিনিসকে আমরা কি বলছি? ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এই ফিজিক্যাল কোয়ান্টিটি এটাকে আমরা টোটাল দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হলো স্কেলার ইউনিট, আর একটা হলো ভেক্টর। এবারে স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্টটা কি? কিসের ডিফারেন্স? স্কেলার ইউনিট বলতে কি বোঝাচ্ছি আর ভেক্টর ইউনিট বলতে আমরা কি বোঝাচ্ছি? স্কেলার কোয়ান্টিটি হলো যে সমস্ত কোয়ান্টিটির কেবলমাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই, जिसका খালি মান হতে হয়, ওটাকে আমরা কি বলবো? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি পড়ছে? স্কেলার কোয়ান্টিটির মধ্যে একটা লিস্ট আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে পড়ছে এক নম্বর হলো মাস বা ভর, নাম্বার 2 হচ্ছে ভলিউম, আয়তন বলতে পারো, তারপরে হলো ডেনসিটি, ঘনত্ব, নাম্বার 4 স্পিড, দ্রুতি বলতে পারো, নাম্বার 5 এনার্জি, শক্তি। আরো আছে, এর মধ্যে আছে পাওয়ার আছে, এরিয়া আছে, ভলিউম আছে। ঠিক আছে, কয়েকটা দিয়ে দিচ্ছি। পাওয়ার, আর কি আছে? টেম্পারেচার, এগুলো আমাদের কি হচ্ছে? স্কেলার রাশি। যেমন দেখো, মাস, ভরে আমরা যদি বলি যে এই কাউকে একটা বললাম যে বাজার থেকে 5 কেজি মুসুর ডাল নিয়ে এসো, তাহলে কেজি এটা দিয়ে কি বোঝাচ্ছে? শুধুমাত্র জিনিসটা ওজন বোঝাচ্ছে, ভর কতটা ওর মধ্যে মাস আছে, কতটা ওর মধ্যে কোয়ান্টিটি আছে। কিন্তু আমি বলছি না যে এই রাস্তা দিয়ে গিয়ে তুমি এতটা কিছু কিনে আনো, আমি কিন্তু কোনো দিক নির্দেশ করছি না, আমি শুধু বলছি কতটা পরিমাণ কোয়ান্টিটি এর মধ্যে আছে, শুধুমাত্র আমি জিনিসটার কোয়ান্টিটি বোঝাচ্ছি, সেই জন্য ওটা স্কেলার রাশি। ভলিউমের ক্ষেত্রেও তাই, কতটা জায়গা জুড়ে আছে। ডেনসিটি, ডেনসিটি বলতে বোঝায় কত, মানে স্পিড, এনার্জি, এগুলো আমরা বিশ্লেষণ করতে গিয়ে বা অ্যানালিসিস করতে গিয়ে আমাদের কিন্তু কোনো রকম দিক নির্ধারণের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এখানে আমরা কোয়ালিটির একটা ধারণা পাচ্ছি, সেই জন্য এটাকে বলছি আমরা স্কেলার রাশি। এটা তাহলে কি লিখবো? শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। মান আছে, অভিমুখ নেই, এটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। ভেক্টর রাশির মধ্যে কি কি পড়ছে? ভেক্টর রাশির মধ্যে পড়ছে ত্বরণ, যেটাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন। নাম্বার 2 ফোর্স, নাম্বার 3 প্রেশার, চাপ দিচ্ছি, নাম্বার 4 মোমেন্টাম, নাম্বার 5 টর্ক, ইলেকট্রিক ফিল্ড, আরো এরকম কি, এগুলো ভেক্টর রাশি মধ্যে পড়ছে। ভেক্টর রাশি কি? মান আছে
আর তার সাথে অভিমুখও আছে। কিরকম? একটা ট্রেন একটা দিকে যাচ্ছে, মানে পূর্ব দিকে যাচ্ছে বা পশ্চিম দিকে যাচ্ছে। ত্বরণকে আমরা কিভাবে ডিনোট করি? স্পিড বাই মিটার স্কোয়ার, এইভাবে ডিনোট করি। তো একটা দিকে যখন যাচ্ছে বা অভিমুখে যখন যাচ্ছে তখন আমরা একটা তো মান বার করছি, আর কোন দিকে যাচ্ছে সেটা নির্ধারণ করছি। দুটোর জন্য আমরা এটাকে কি বলছি? মানও আছে আর অভিমুখও আছে। প্রেশার, আমরা একটা দিকে প্রেশার দিচ্ছি, নিচের দিকে প্রেশারটা দিচ্ছি কি উপর দিকে প্রেশারটা দিচ্ছি, সেখানের ক্ষেত্রে কি হচ্ছে? ভেক্টর রাশি মান এবং অভিমুখ দুটোই বলছে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক যখন একদিক থেকে একটা, আমরা বলি তো ইউনিডিরেকশনাল বা বাই ডিরেকশনাল, হয় এই পাশে যাচ্ছে বা উল্টো অভিপথেও তার আসা যাওয়াটা আছে, তখন আমরা ইলেকট্রিক ফিল্ড বলছি। তখন তার মানও আছে অভিমুখও আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? স্কেলার রাশি কেবলমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। আর ভেক্টর রাশির ক্ষেত্রে ওর মানও আছে ওর অভিমুখও আছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? এখান থেকে তোমরা মোটামুটি যেই রাশিগুলো লিখে দিয়েছি, এখানটা তুলে দিল, হয়তো এত সোজাগুলো হয়তো দেবে না, বেশিরভাগই দেয় ত্বরণ কি ধরনের রাশি, ভেক্টর না স্কেলার, প্রেশার কি ধরনের রাশি, ভেক্টর না স্কেলার, মোমেন্টাম কি ধরনের, টর্ক কি ধরনের, এইগুলো কিন্তু মুখস্থ করবে ভালো করে। মোমেন্টাম মাস ইনটু অ্যাক্সিলারেশন, হ্যাঁ মাস ইনটু অ্যাক্সিলারেশন, এগুলো ভালো করে মুখস্থ করবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এগুলো সমস্ত কিন্তু ভেক্টর রাশি। ডিরেকশন যেগুলো ইনক্লুড সেগুলোই ভেক্টর রাশি হবে, আর যেগুলোর ডিরেকশন নেই সেগুলো স্কেলার রাশি হবে। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে আরেকটা ভাগে আমরা ভাগ করতে পারি, মানে এককটাকে। সেটা হলো একটা হলো তোমার সিস্টেম অফ ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিটস, ইউনিটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এবার এখানে ইউনিট বলতে কি বোঝায়? এই যে আমরা বললাম যে মাপছি, আমরা কোনো জিনিসকে, কোনো কোয়ান্টিটিকে মাপছি, তার একটা ইউনিট থাকা উচিত। যেমন আমি যদি বললাম যাও সুমন বাজার থেকে 5 কেজি ডাল নিয়ে এসো, এবার শুধু যদি আমি বলি 5, তাহলে কি এর কোনো ভ্যালু থাকবে? 5 মিটার হতে পারে, সেটার সাথে কিলোগ্রাম হতে পারে, তারপরে যদি দৈর্ঘ্য মাপার জন্য মিটার হতে পারে, ওজন মাপার জন্য কিলোগ্রাম হতে পারে, আচ্ছা তারপরে তরল মাপার জন্য লিটার হতে পারে। তো আমি যদি শুধু বলি 5, তাহলে কি এই দিয়ে কোনো মানে বোঝাচ্ছে? আমি কি কোনো মানে বোঝাতে পারছি যে 5 কি আনবে? কেজি আনবে না লিটারে আনবে না মিলিলিটারে আনবে? আমি কিন্তু এখানে কিছু বুঝতে পারছি না। তো সেই জন্য প্রত্যেকটা এরকম কোয়ান্টিটির সাথে একটা করে আমাকে কি যুক্ত করতে হচ্ছে? ইউনিট, মানে একক। এটা হচ্ছে সাংখ্যমান, একটা ইউনিটে কি থাকছে? এটা হলো একটা সাংখ্যমান সংখ্যা, নিউমেরিক, আর এটা হলো একটা একক। ইউনিটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই যে ইউনিট বললাম একক, সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ফান্ডামেন্টাল ইউনিট, বা মৌলিক একক, আর একটা কি ডিরাইভড ইউনিট। এটা হলো লব্ধ একক। আচ্ছা, এই দুটো জিনিস বলতে কি বোঝাচ্ছে? ফান্ডামেন্টাল ইউনিট আর লব্ধ একক আর ডিরাইভড একক, মানে ফান্ডামেন্টাল ইউনিট প্রাথমিক একক এবং লব্ধ একক বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের ফিজিক্স আজ থেকে কয়েকশো বছর আগে যখন আমরা ফিজিক্স পড়ি, তখন কিন্তু এত কিছু ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, প্রেশার, এত কিছু কিন্তু তখন আবিষ্কার হয়নি বা আমরা কোনো রকমভাবে আবিষ্কার করতে পারি। তখন আন্তর্জাতিকভাবে ফান্ডামেন্টাল একককে 7টা টোটাল রাশিকে
আমরা ফান্ডামেন্টাল একক বলে করে নিতাম। এবং সায়েন্টিস্টরা বলতেন যে এই 7টা রাশি দিয়ে বিশ্বের যে কোনো ধরনের পরিমাপ কিন্তু করা যায়। তো এই 7টা রাশি কি কি আমাদের ফার্স্টে জানতে হবে, যে 7টা রাশি আমাদের কি কি। 7টা রাশির মধ্যে ফার্স্ট আসছে মাস। ঠিক আছে, আমি এটার কিলোগ্রাম ইউনিটগুলো পাশাপাশি লিখে দিচ্ছি। নাম্বার 2 টাইম, সেকেন্ড নাম্বার 3 লেন্থ আসছে, মিটার, টেম্পারেচার আসছে, যেটা কেলভিন কে দিয়ে ডিনোট করা যায়, আলোক শক্তি আসছে লুমিনিসিটি বা লুমিনাস ইন্টেন্সিটি, ওটা হলো দীপন প্রাবল্যের একক। লুমিনিসিটি, হ্যাঁ। আর একটা হলো অ্যামাউন্ট অফ মাস, মোল। লাস্ট 1 নম্বর 7 নম্বর হলো কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট বা কারেন্টও বলতে পারো, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা তো এই তিনটে অবশ্যই মনে থাকবে খুব তাড়াতাড়ি করে, কারণ আমরা সিজিএস এফপিএস ওটা পরে আসছি। আমরা যে কোনো পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে আমরা কি বলবো, আমরা ভরের একক মাপি, মিটারের একক, লেন্থের একক থাকে, আর একটা কি থাকে, টাইমের একক থাকে। যেমন সিজিএস পদ্ধতি, ধরো সিজিএস পদ্ধতিতে লেন্থের একক কি, সেন্টিমিটার, মাসের একক কি, গ্রাম, টাইমের একক কি, সেকেন্ড। এই মাস, টাইম, লেন্থ বা লেন্থ, মাস, টাইম, এই তিনটা আমাদের কিন্তু খুব সহজে মনে থাকবে। বাকিগুলো কি দেখো, টেম্পারেচার, লুমিনিসিটি বা লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য, মোমবাতি দিয়ে এটা মনে রাখতে পারো, দীপন প্রাবল্য, অ্যামাউন্ট অফ মাস, ঠিক আছে, মোল, আর একটা হলো কারেন্ট, ওটা হলো অ্যাম্পিয়ার। প্রথমে বলেছিল বিজ্ঞানীরা যে এই 7টা দিয়ে রাশি দিয়ে আমরা কিন্তু সমস্ত দুনিয়ার যত কিছু আছে সব মেপে ফেলতে পারবো। তারপরে ফিজিক্সের যখন ডিসকভারি হলো, আস্তে আস্তে যখন ফিজিক্স এগোলো, তখন বলে এটা তো শুধু কোনো লম্বা জিনিস বা চওড়া জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, টেম্পারেচার সব ঠিক আছে, এগুলো মাপতে ব্যবহার হয়, কিন্তু যদি কোনো গোলাকার আকৃতির জিনিস হয় তখন কি করবো? এর তো দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, তখন আমরা কি দিয়ে মাপবো? তখন এই ধরনের কোণ তৈরি হলো, এইভাবে আমরা অ্যাঙ্গুলার যে কোণ তৈরি করলো, এইখান থেকে এটা যদি প্লেন সার্কেল হয়, প্লেন সার্কেল, ধরো একটা লোহার চাকতি, ওর ভেতরটা মানে লোহার একটা রিং, ধরো ভেতরের কোনো জিনিস নেই, মানে সলিড কিন্তু নয়, জাস্ট একটা সার্কুলার জিনিস। এই ধরো চুড়িটা, এই চুড়িটাকে খুলে এর আমি কোণ মাপতে চাইছি, তখন আমাদের এটা কি বলবো, প্লেন সার্কেল। এর ভেতরটা কিন্তু সলিড না, নিডেড না, ফাঁপা যাকে বলে। তখন আমরা এটাকে কি দিয়ে মাপবো? রেডিয়াস দিয়ে। আর যদি এরকম গোলাকার আকৃতির জিনিস না হয়, সলিড কোনো জিনিস হয়, ধরো একটা পিৎজা ভেতরটা তো কি আছে, সলিড তো, বা একটা লোহার চাকতি যার ভেতরটা সলিড, শুধুমাত্র সার্কামফারেন্সেস নেই, ভেতরের মধ্যেও জিনিস আছে, তখন ধরো পৃথিবী
পৃথিবীর সামনের দিকটা এটা দেখছি, এটা হলো পেছন দিকটা, পিছন দিকটা আমি ডটেড দিচ্ছিলাম। আবার এটা সামনের দিক, আবার একটা পেছনের দিক। তো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলছি? স্টেরেডিয়ান। এই কোয়েশ্চেনটা কিন্তু রেলওয়ে বিগত বছর অনেকবার দিয়েছে। সলিড প্লেন, সলিড মানে প্লেন সার্কেল, এটা কিভাবে তৈরি করবো? রেডিয়াস ইজ দ্য ইউনিট অফ প্লেন সার্কেল, সলিড সার্কেল, ব্লা ব্লা ব্লা, আর 4-5টা অপশন দিয়েছিল তার সাথে। আর এই যে স্টেরিডিয়ানটা, যদি সলিড থাকে সবসময় মনে করবে এটা স্টেরিডিয়ান, লোহার চাকতি, ভেতরটা নিরেট হতে হবে, সলিড হতে হবে। হ্যাঁ, আর প্লেন যখন হবে, প্লেন সার্কেল মানে ধরো চুড়ি, বালা, এইগুলো যখন মাপছো তখন আমরা ওটাকে কি বলছি? রেডিয়াস দিয়ে তৈরি করছি। যেমন আমরা 2D ডাইমেনশনে পড়ি, 2D ডাইমেনশনে কি পড়ছি? বৃত্তটা কি মধ্যে পড়ছে? 2D ডাইমেনশন। যখনই গোলক এসে যাচ্ছে তখনই কিন্তু ফর্মুলা বদলে যাচ্ছে, তখনই 3D ডাইমেনশন, 3 ডাইমেনশনাল হয়ে যাচ্ছে। তো 2 ডাইমেনশনালের যে কোনটা আমরা যখন মাপছি তখন রেডিয়াস দিয়ে, আর যখন 3D মাপছি তখন কি হচ্ছে? স্টেরিডিয়ান। এই দুটো মনে রাখবে, এই দুটোর মধ্যে পার্থক্য। এই দুটো তাহলে কি আমরা বলবো? এই দুটো হ্যাঁ, প্লেনের এই যে রেডিয়াস, অ্যাঙ্গেল 180 নয়, মানে এটা একটা থিটা দিয়ে প্রকাশ করা হয়, 180 না, থিটা দিয়ে প্রকাশ করা হয়। এবার তুমি কত ডিগ্রি রেডিয়ান মানে কত থিটা মাপছো সেটার উপর ডিপেন্ড করছে না, তোমার কোন কোন পাশে যাচ্ছে। আর এইটা হলো স্টেরিডিয়ান। আচ্ছা, এই যে 7টা আমরা দেখলাম এটাকে আমরা কি বলছি? ফান্ডামেন্টাল বা মৌলিক একক। এই দুটোকে কি বলছি? এইটাকে আর এইটাকে, এই যে রেডিয়ান আর স্টেরিডিয়ান যুক্ত হলো, এই দুটোকে আমরা বলবো সাপ্লিমেন্টাল। আমরা সাপ্লিমেন্ট খাই না, এক্সট্রা জিনিস খাই না, এক্সট্রা অ্যাডিশন হলো এই দুটো। একটা হলো রেডিয়ান আর নাম্বার 2 হলো স্টেরিডিয়ান। এই দুটো তাহলে টোটাল এর সাথে যুক্ত হলো। এই কোয়েশ্চেনটা কিন্তু আগের বছর পিএসসি ক্লার্কশিপ 2019 এর কোয়েশ্চেন। আমাদের প্রাথমিক একক কতগুলো? এই কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 19 না 20 তে ছিল যে আমাদের প্রাথমিক এককের সংখ্যা কত? 7টা। আর যদি বলে সাপ্লিমেন্টারি তখন 9 অপশন ছিলই না, কিন্তু 7 ছিল, 4 ছিল, এরকম কিছু অপশন ছিল। এই দুটো যোগ করবে না আমাদের, কিন্তু এটাকে আমরা ওই জন্য আলাদা নাম দিয়ে অ্যাড করছি সাপ্লিমেন্টারি। মূল একক কিন্তু আমাদের টোটাল 7টা। হ্যাঁ, এই 7টাকে একদম ভালো করে তার সাথে ওর ইউনিট গুলোকে মনে রাখবে। ঠিক আছে, এবার আমাদের এটা বুঝলাম। এবার আমরা যাব কিছু ইম্পর্টেন্ট ডিরাইভ এককটা হলো, জিজ্ঞাসা করছিলাম ফান্ডামেন্ট। ধরো আমি একটা এর দৈর্ঘ্য মাপছি, এটা একটা ধরো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটা এর দৈর্ঘ্য মাপছি, একটা বাহুর দৈর্ঘ্য মাপছি। এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার। তাহলে আমি এটা বলতে পারি সাইড অফ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার। এই যে সাইড বললাম, এর তো কোনো প্রস্থ নেই, 4টে বাহু কি সমান্ত, তাহলে এটা কি বোঝাচ্ছে? লেন্থ বোঝাচ্ছে। লেন্থকে আমরা কি বলছি? কি একক? কি মানে কি রাশি? স্কেলার আর ভেক্টর? স্কেলার রাশি। লেন্থকে আমরা স্কেলার বলছি। আর লেন্থ কি হলো? ফান্ডামেন্টাল অলসো। ঠিক আছে, ডিরাইভড কোত্থেকে আসছে? আমি এখন বললাম যে এই যে বর্গক্ষেত্রটা, স্কোয়ারটা, এর ক্ষেত্রফল বার করে দেখো। আমার এরিয়া চাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করবো? এরিয়া ইজ ইকুয়াল টু সাইড স্কোয়ার।
area is equal to side square. Side square मतलब 2 length into length, তার মানে এখানে 5 এখানে 5 হলো কি 25 স্কয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। এই দেখো এখানে একটা লেন্থ ব্যবহার হয়েছে, এটা কি হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট ব্যবহার করলাম, তার সাথে এখানে কি করছি এখানেও একটা ফান্ডামেন্টাল ইউনিট। দুটো ফান্ডামেন্টাল ইউনিট যখন গুণ হচ্ছে বা একের অধিক ফান্ডামেন্টাল ইউনিট যখন আমরা ইউজ করছি সেটাই কি হয়ে যাবে ডিরাইভড। ডিরাইভড কথার অর্থ হলো উদ্ভূত। কোত্থেকে উদ্ভূত? ফান্ডামেন্টাল ইউনিট থেকে। একের বেশি ফান্ডামেন্টাল ইউনিট যখন দাও, একের বেশি ফান্ডামেন্টাল ইউনিট, তুমি এরিয়া বার না বার করে তুমি সার্কামফারেন্স বার করো, সেখানেও তো তোমার 4 ইনটু সাইড বের হচ্ছে এখানে ধরো, বা তুমি বড় আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার যখন বার করছো তখন কি হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা শুধু দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি তুমি এরিয়া বার করতে চাও, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আবার তোমার লেন্থ ইনটু ব্রেডথ ইউজ হচ্ছে, তো লেন্থ ইনটু ব্রেডথ কতটা ফানা, ব্রেডথটাও তো অ্যাকচুয়ালি তো লেন্থই, এক ধরনের লেন্থ না, পরিমাপের এক ধরনের একক, তো লম্বাই মাপছো বা ভলিউম তুমি বার করছো। এগুলো সমস্ত কিছুই কিন্তু ডিরাইভড একক, মানে একটা একক দিয়ে তৈরি হচ্ছে না, অনেকগুলো যুগলবন্দি করে। আমরা চাপ বলো মানে এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট ছাড়া, ক্যান্ডেলা ফ্যান্ডেলা ছাড়া বাকি যত সমস্ত আছে সবকিছু কিন্তু আমাদের ডিরাইভড একক। চাপ, নিউটন, বল, টর্ক, এভরিথিং ইজ ডিরাইভড। কারণ একটার সাথে একটা যোগ করে বা বিয়োগ করে যখন মাত্র এককটা পড়াবো তখন বুঝতে পারবো। এবারে একটা ফান্ডামেন্টাল ইউনিটের হচ্ছে ধরো হচ্ছে লেন্থ আছে, শুধু লেন্থটা হলো ফান্ডামেন্টাল, লেন্থটা হলো, এবার লেন্থের সঙ্গে যে আরেকটা যে গুণ বলছিল যে লেন্থ হতে হবে এমন কোনো কথা নেই না, অন্য কিছু হতে পারে, মানে ওটা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ছে, কিন্তু সেটা অন্য কিছু। হ্যাঁ, টেম্পারেচার যখন ইউজ হবে বা লেন্থ দুবার যখন ইউজ হলো, একের অধিকবার যুক্ত হওয়া মানে ডিরাইভড ইউনিট, মানে ফান্ডামেন্টাল থেকে তৈরি হচ্ছে। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? স্পিড ইনটু তোমার টাইম, স্পিড বাই, হ্যাঁ, অ্যাক্সিলারেশন ফর স্পিড বাই মিটার স্কয়ার, হ্যাঁ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সেকেন্ড স্কয়ারটা আসছে হচ্ছে তোমার এই মিটার পার সেকেন্ড মানে স্পিড, স্পিড থেকে মিটার পার সেকেন্ড, আর তার সাথে টাইমটা এই হচ্ছে মানে পার সেকেন্ড স্কয়ার, দুবার হচ্ছে ত্বরণ, সেকেন্ডের এতে আমরা দুবার ইউজ করি ত্বরণ, হ্যাঁ, বা তুমি যখন স্পিড ইউজ করছো দূরত্ব বাই সময়, সেটাও তো তোমার ডিরাইভড ইউনিট। শুধু লেন্থ মানে এটা হলো ফান্ডামেন্টাল ইউনিটটা হলো অ্যাকচুয়ালি মাদার ইউনিট, ফান্ডামেন্টাল হলো অ্যাকচুয়ালি মাদার ইউনিট, মানে এই থেকে বাকি সিবলিংস গুলো তৈরি হচ্ছে তোমার, সেইগুলো সব ডিরাইভ মানে উদ্ভূত হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট থেকে, পারমুটেশন কম্বিনেশন করে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। স্কেলার ইউনিট, স্কেলার রাশি, ভেক্টর রাশি জানবে, কোনগুলো মেইনলি পড়ে রাখবে, ওগুলো খুব রেলেভেন্ট কোশ্চেনে আসে কিন্তু খুব। ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভ ইউনিট সম্পর্কে ধারণা রাখবে, ফান্ডামেন্টাল ইউনিট জানবে, বাকি ফান্ডামেন্টাল ইউনিট ছাড়া যেগুলো দেখতে পাবে সেগুলোই তো ডিরাইভ ইউনিট, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। ফান্ডামেন্টাল ইউনিট 7টা ভালো করে, এই যেমন সিজিএস, যেমন এটা তো মনেই থাকবে, দৈর্ঘ্য, তারপরে গ্রাম ভরের একক, টাইমের একক, টেম্পারেচার, দীপন প্রাবল্য, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, এগুলো তো মনেই থাকবে। তার সাথে ওর ইউনিটগুলো মনে রাখবে, দীপন প্রাবল্যের একককে কি বলে, ক্যান্ডেলা, লুমিনাস ইন্টেন্সিটির একককে কি বলে, এরকম ধরো দিয়ে দিলে হঠাৎ করে, এইগুলো মনে রাখবে। আর এখান থেকে সেভাবে খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, এবার একটা কথা হয়তো দিল তোমাদের, যেমন ধরো যে সব রাশির তো একক আছে আপনি বলছেন, তাহলে কি এককবিহীন রাশি নেই? সায়েন্স কিন্তু এক্সেপশন ছাড়া কোনোদিন হয় না, এককবিহীন রাশিও কিন্তু আমাদের আছে। আমি এখন বললাম যে আমি যদি সুমনকে পাঠাই দোকানে যে 5 আনো, 5 মুসুর ডাল আনো, তো সেটাও কি বুঝবে? না মিলিমিটার বুঝবে, না গ্রাম বুঝবে, না ইঞ্চি বুঝবে, কি আনবো? আমাকে জিজ্ঞাসা করলো কি আনবো, 5 কি? কিন্তু তাহলে আমি যদি এরকম বলি তাহলে সেটা আমার রং ইন্টারপ্রিটেশন হবে, আমি বুঝতেই পারবো না যে আমি কি, বা ও দোকানদারকে গিয়ে বলে আমাকে 5 মুসুর ডাল দিতে বলেছে বা 5 মুগের ডাল দিতে বলেছে, তখন দোকানদার জিজ্ঞাসা করবো 5 গ্রাম বলেছে আপনাকে, না 5 কিলোগ্রাম বলেছে, না 5 কুইন্টাল বলেছে, কি বলেছে বলুন আমাকে। কিন্তু ইউনিট ছাড়া কখনোই আমাদের কোনো সংখ্যা দাঁড়ায় না, একটা সংখ্যা মানে তার নিউমেরিক্যাল ভ্যালু প্লাস তার ইউনিট,
এই দুটো মিলে কিন্তু আমাদের তৈরি হচ্ছে পুরোই মেজারমেন্টটা। পুরো মেজারমেন্টটাই দুটো, নিউমেরিক্স প্লাস ইউনিট, এই দুটোর উপর দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু কোনো মেজারমেন্ট। কিন্তু এমন একটা মেজারমেন্ট আছে যার কোনো একক হয় না, ওকে আমরা কি বলবো? এককবিহীন রাশি। একে আমরা বলবো এককবিহীন রাশি। কি? একটা হলো পারমাণবিক গুরুত্ব, আর একটা হলো আণবিক গুরুত্ব। এই দুটো কিন্তু পারমাণবিক গুরুত্ব আর আণবিক গুরুত্ব, এই দুটোর কিন্তু কোনো একক হয় না। কেন? ধরো হাইড্রোজেনের একটা পরমাণুর আমি ওজন বার করতে চাইছি, একটা পারমাণবিক গুরুত্ব হাইড্রোজেনের, তাহলে লিখবো 1 molecule of hydrogen divided by 1 molecule of কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে আমরা সর্বত্রই মাপি কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে। তো এর সাপেক্ষে এটা যখন করি মাপি, তখন দুটোরই, ধরো ওপরেও আমি 5 কেজি দিলাম আর নিচেও আমি ধরো 10 কেজি দিলাম, তাহলে এই যে কেজি কেজিটা কেটে গেল, তার মানে এর কোনো ইউনিট রইল না, এর কোনো ইউনিট রইল না। মানে এটা এমনভাবেই তৈরি, এর কোনোদিন কোনো ইউনিট হয় না। যেমন কার্বন ডাইঅক্সাইড বা কার্বনের পারমাণবিক গুরুত্ব কত? 12। এর কোনো ইউনিট কখনো হয় না। তুমি বলতে পারো না যে এত মোল বা এত কিছু, ওটা কিন্তু তখন চাপ বা অণুর যখন এনটিপিসিতে আসবে তখন কিন্তু ওটার আলাদাই হয়ে যাবে। কিন্তু পারমাণবিক গুরুত্ব আর আণবিক গুরুত্বের কোনোদিন কিন্তু কোনো একক হয় না। হ্যাঁ হ্যাঁ, না 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 না, পিরিয়ডিক টেবিলেও স্থান কত? তুমি 6 বলবে। বা যেমন পিরিয়ডিক টেবিল যখন তুমি বলতে গেলে কার্বন, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এরকমভাবে যখন আসছে, তখন ওই যে পারমাণবিক গুরুত্ব, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? এক পরমাণু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হলো O = 16। এক অণুর কত? 16 × 2, দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন তৈরি হয়। দুটো পরমাণু, দুটো ন্যাসেন্ট অক্সিজেন নিয়ে একটা কিন্তু অক্সিজেন অণু তৈরি হয়। একটা অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, দুটোর তাহলে কত হবে? 16 16 32। এর কিন্তু কোনো একক নেই। আচ্ছা, এই যে পারমাণবিক গুরুত্ব, এইগুলো কি করে মনে রাখবে? এই যে এগুলোরও একটা মানে আছে, টেবিলস আছে, মানে ছন্দ করে তুমি পিরিয়ডিক টেবিল তোমার ছন্দ করে মনে রাখতে হবে। ওটার একটা কবিতা আছে, ওটা পরে একদিন বলবো। মানে একটা যখন পিরিয়ডিক টেবিল পড়বো তখন ওটা মনে রাখার একটা উপায় বলবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম ভাবে চলে আসছে। 108টা আছে। হাইড্রোজেন থেকে ওটা ছোটবেলায় মানে আমি যেখানে কেমিস্ট্রি শিখেছি, স্যার ওটা খুব সুন্দর করে মানে ছন্দ করে বলে দিতেন। তো সেইটা আমি তোমাদের একদিন বলে দেবো, মানে একটা ক্লাস পুরো পিরিয়ডিক টেবিল নিয়ে করবো, তাহলে পরপর মনে রাখতে পারবে। এবার তার মধ্যে তোমাদের ওই নিয়ন গ্যাস আছে যেগুলো, ওগুলো করবে, ল্যাটেরাইট এগুলো আছে, ওগুলো সব মানে পিরিয়ডিক টেবিলে ইটসেলফ ইজ এ 2 to 3 ক্লাস। আচ্ছা, এটা হলো। এবারে দেখো এখান থেকে আর যে কোয়েশ্চেনগুলো খুব আসে সেগুলো হলো কিছু প্র্যাকটিক্যাল ইউনিট। এবার দেখো আমরা যে ইউনিটগুলো মাপলাম বা এই যে মেজারমেন্টগুলো পেলাম, এর 3টে পদ্ধতি আছে, ঠিক আছে? একটা হলো আমাদের সিজিএস পদ্ধতি, আর একটা হলো এফপিএস পদ্ধতি, আর একটা হলো এমকেএস পদ্ধতি, বা এটাকে আমরা এসআই পদ্ধতিও বলতে পারি। এটা কেন বলবো? এখানে অনেক কিছু ঘটবে, অনেক কিছু জিনিস জানতে পারবে। সিজিএস পদ্ধতিতে এটা আমরা কি বলবো? লেন্থের, এটা লেন্থ, এটা মাস, আর এটা টাইম। লেন্থের ভ্যালু কত? সেন্টিমিটার ইউনিট। এটা গ্রাম, এটা হলো সেকেন্ড। এস বলে আমরা ডিনোট করছি, ঠিক আছে? সেকেন্ড। এটা হলো ফুট, এটা পাউন্ড, এটা সেকেন্ড। সেকেন্ডটা কিন্তু সর্বত্র এক থাকবে, এমকেএস বলো, সিজিএস বলো, এফপিএস বলো, সেকেন্ড কিন্তু সেম ফর এভরিথিং, এভরি ইউনিট।
এমকেএস এর ক্ষেত্রে মিটার, এটা হলো কিলোগ্রাম, এটা হলো সেকেন্ড। দেখো তিনটের ক্ষেত্রে সেকেন্ডটা কিন্তু একই, কারণ আমরা তো সব থেকে ছোট ইউনিটটা দিয়ে এটাকে মাপি সেকেন্ড। এখন বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ওরা মাপতো, কোথাও সেন্টিমিটার দিয়ে মাপছে, কোথাও আবার ফুট দিয়ে মাপছে, কোথাও আবার এমকেএস পদ্ধতি এটা দিয়ে মাপছে। তখন নাম কিন্তু এসআই পদ্ধতি ছিল না, তখন এমকেএস পদ্ধতি দিয়ে মাপতো। এবার ধরো যে সামিটস গুলো হয় বিভিন্ন ধরনের, এ এসে বলছে এটার ওজন এত, এ তখন এটাকে ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করছে, এ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করছে, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। তো এইটার সর্বত্র ইকুইলিব্রিয়াম করার জন্য, যে সবাই যা বলবে সব একই রকম হবে, যেমন আমাদেরও হয়ে গেছে না একই আধার কার্ড, সেই রকম সবকিছুর জন্য সবকিছু এক পাবার জন্য ফ্রেঞ্চে একটা সভা বসলো, সেখানে বলল যে এই এমকেএস পদ্ধতিটাকে স্ট্যান্ডার্ড অফ ইউনিট বলে ধরা হবে। যত দেশ আছে সব এই এমকেএস পদ্ধতিকে স্ট্যান্ডার্ড অফ ইউনিট বলে ধরবে, এবং এটা নতুন নাম হবে এসআই ইউনিট। কি নাম হবে? এসআই ইউনিট। এসআই ইউনিট ফুল ফর্ম হলো ফ্রেঞ্চ সিস্টেমা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালে ওরা সবের পেছনে একটা করে ই বসায়, ঠিক আছে? ওই জন্য সিস্টেমা, সিস্টেম কিন্তু নয়, সিস্টেমা এমনি ইন্টারন্যাশনালে এই নামে ফ্রেঞ্চ, হ্যাঁ কনফারেন্সটা ফ্রেঞ্চ হয়েছিল। এবং ওখানে বললো যে এই ধরনের নাম, মানে এই ধরনের নাম সিস্টেম এসআই ইউনিটের ফুল ফর্ম, এটা তো অ্যাব্রিভিয়েশন ফর্ম, আমরা এসআই ইউনিট বলে জানি, এর ফুল ফর্ম হলো সিস্টেমা ইন্টারন্যাশনাল। এই নামে এবং এই ইউনিটটা সর্বজন গ্রাহ্য হবে, মানে বিশ্বের যত রকম মাপঝোপ যা কিছু হবে সব কিছু কিন্তু এই এমকেএস পদ্ধতি বা নতুন নাম এসআই পদ্ধতিতে মাপা হবে। এই পদ্ধতি ছাড়া ওটা অ্যাকসেপ্টেড হবে না, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এরপরে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চে একটা কিভাবে হলো এই ব্যাপারটা আসলো, ফ্রেঞ্চে একটা মিউজিয়ামে প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের একটা সংকর ধাতু ছিল। কিসের ছিল? প্ল্যাটিনাম আর ইরিডিয়াম। এই সংকর ধাতুটা কে এ করার জন্য, তোমার ওই লেন্থ মাপার জন্য ইউজ করা হলো। কেন? বিভিন্ন ইউনিটের বিভিন্ন ধাতুর টেম্পারেচারের ডিফারেন্সিয়েশনে বিভিন্ন ধরনের প্রসারণ সংকোচন হয়। যেমন দেখবে কাঠের শীতকালে বা এই বর্ষাকালে দেখবে কাঠের দরজা বেড়ে যায় অনেকটা, আবার গ্রীষ্মকালে কি হয় বা শীতকালে কি হয় ওটা আবার সিনক্রোনাইজ করে যায়, ঠিক আছে? এবার বিভিন্ন ধাতুর বিভিন্ন ধরনের প্রসারণ গুণাঙ্ক আছে, কিন্তু এই প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের যে সংকর ধাতুটা, ওদের কিন্তু প্রসারণ গুণাঙ্ক খুব কাছাকাছি, আর এদের ক্ষয় খুব কম। মানে একে যদি তুমি হিট দাও, এই যে ধরো রেল লাইনের জোরের মুখে ফাঁক থাকে, জানো তো? দুটো রেল লাইন যখন বিল্ড করা হয় তখন এদের জোরের মুখে ফাঁক থাকে। এরকম কেন থাকে? এরকম স্ক্রু দিয়ে এখানে আটা থাকে। কারণ গরমকালে কি হয়, যখন টেম্পারেচার বেড়ে যায় তখন লোহার প্রসারণ গুণাঙ্ক বেড়ে যায়। প্রসারণ গুণাঙ্ক বেড়ে যায়, তুমি যদি ফাঁকটা না রাখো তাহলে কি হবে? এই প্রসারণ গুণাঙ্ক এত বেড়ে গেল, এরও প্রসারণ গুণাঙ্ক বেড়ে গেল, দিয়ে দুপাশের যে রেলের লাইনটা এরকম একটার উপর একটা ওভারল্যাপ করে গেল, ফলে ট্রেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। ওই জন্য চেক করতে বলে যারা রেল লাইনের, মানে হয় না মাঝে মাঝে রেল লাইন চেক হচ্ছে, ট্র্যাক চেঞ্জ হচ্ছে, ট্রাফিকে থাকে, তাদের বারবার বলে যে এই অনেক সময় দেখবে যে এদের গাফিলতির জন্য এরকম হয়েছে, ওরা দেখেনি যে মাঝখানে প্লেটটা বসানো ছিল কিনা। ফিস পাত বলে, ফিস ছিদ্র, এরকম দুটো ছিদ্র করা থাকে আর তার সাথে নাটবল্টু দিয়ে আমাদের জোড়া থাকে। কারণ গরমকালে যখনই টেম্পারেচার বাড়ে প্রসারণ গুণাঙ্কের জন্য এতটা গ্যাপে বাড়বে, এর ফলে কি হবে? গ্যাপটা কমে মানে বেড়ে গিয়ে এরকম আসবে, মানে প্রসারণ গুণাঙ্ক বেড়ে গিয়ে মুখোমুখি আসবে, কিন্তু কখনোই এরকম রেল লাইন বেঁকে যাবে না। যদি একটা জিনিসের মধ্যে, ধরো একটা ইরাম ছোট ঘরের মধ্যে, যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, প্রচুর পরিমাণ লোক ছিল, তুমি তাহলে একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে যাবে। এবার রেল লাইনটাও যদি একটার ঘাড়ের উপর দুটো রেল লাইন এরকম ভাবে উঠে যায়, তখন তো অবশ্যম্ভাবীভাবে রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই জন্য ওদের জোরের মুখে ফাঁক রাখা হয়। এটা কিন্তু খুব পপুলার কোয়েশ্চেন ছিল। এই প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন বিভিন্ন
ধাতব কিন্তু বিভিন্ন রকম। বিভিন্ন রকম। ঠিক আছে, কিন্তু পিরিয়ডিক টেবিলে ফ্রেঞ্চ এরা দেখলো পিরিয়ডিক টেবিলে প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের যে মিশ্র ধাতুটা পাওয়া যায় বা সংকর ধাতুটা পাওয়া যায় তাদের কিন্তু প্রসারণ লাগভগ এক, প্রায় এক, ওদের ক্ষয় কম। তখন বললো যে এদের যে দৈর্ঘ্যটা, এদের দৈর্ঘ্য অনুযায়ী আমরা এই এমকেএস পদ্ধতির দৈর্ঘ্যটা নির্ণয় করব। ঠিক আছে, এটা একটা ভালো কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন এখান থেকে আসে খুব, জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হয় কেন? জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হয় কেন? কেন 0 ডিগ্রিতে মাপা হয় না? কেন তার 4-এর থেকে বেশি এতে মাপা হয় না? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হবে সর্বাধিক। এর থেকে কম বা বেশি ঘনত্বয়, কম বা বেশি উষ্ণতায় ওদের কি হবে? ঘনত্বটা বাড়বে, আয়তনটা কমবে। এই বাড়া কমার জন্য একদম 4 ডিগ্রি, শুধু এখানে মনে রাখো এই কোয়েশ্চেনটা এরকম দেয় যে সর্বাধিক জলের ঘনত্ব সর্বাধিক কত ডিগ্রি টেম্পারেচার হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড, শুধু এটা মনে রাখো। এই জন্য এর অনেক সুবিধে আছে। আমাদের যখন কাশ্মীরের ডাল লেক শীতকালে পুরো বরফ হয়ে যায়, তার নিচে কিন্তু মাছগুলো মরে না, বেঁচে থাকে। এই যদি ডাল লেকের জল হয় তাহলে যে উপর পোর্শনটা, এটা তো প্রচন্ড ঠান্ডা পড়ে শীতকালে, আইস হয়ে গেল। তো এই আইসের নিচে কিন্তু জলের টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। মাছগুলো কিন্তু, মাছ বা অন্যান্য জলজ প্রাণী কিন্তু জলের নিচে বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক প্রশ্ন, মানে অনেক কোয়েশ্চেনে তোমরা পেয়ে যাবে অনেক প্রশ্ন। জলের ঘনত্ব কোন কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সর্বাধিক? আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাহলে কি বলে? জল ফোটে, বয়লিং পয়েন্ট। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো জমে যায়। এই 4 ডিগ্রির নিচে অ্যাকচুয়ালি ওই যখন তুমি ওয়াটারের কমাবে তখন তোমার ওটা একটা ওয়াটারের ভলিউমটা না বাড়ে, তো ওটা অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার বলে একটা কনসেপ্ট আছে। অত কিছু আমাদের লাগবে না, আমরা যেগুলো মোটামুটি লাগবে অনেকটা, মানে এটা করাতে গেলে 2-3টে, মানে এটাই 2টো ভাগে আমরা পার্টে পড়াবো, আর এটা তো আরো ডেপথে গেলে আরো মানে কনসেপ্টে হয়ে যাবে। তারপর আরেকটা কোয়েশ্চেন থাকে, ওজন যন্ত্রে বাটখারাগুলো কি রেঞ্জে থাকে? 5:2:2:1। এইটা শুধু জেনে রাখো, 5:2:2:1। আর কিছু জানার দরকার নেই। 5:2 ওজন যন্ত্রে বাটখারাগুলো কিভাবে থাকে? 5 কি অনুপাতে থাকে? 5:2:2:1 অনুপাতে থাকে। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো জেনে রাখতে হবে। অনেক সময় কোয়েশ্চেন থাকে। 4 ডিগ্রিটা তো খুব আসে। আর এবার আমরা কিছু স্পেশালি রেলের জন্য, রেল কিন্তু এই ধরনের ইজি কোয়েশ্চেন ভালোবাসে না, ও কিন্তু একটু অন্যরকম কোয়েশ্চেন ভালোবাসে। কি ধরনের কোয়েশ্চেন? বেশ গুণ করবে, যোগ করবে, বিয়োগ করবে, এই ধরনের। সেই জন্য আমরা অনলি ফর রেল ইউনিট অফ লেন্থ এটা পড়ব। এখন প্রচুর ইউনিট অফ লেন্থ আছে, ওইগুলো অত লাগবে না, আমরা ছোট থেকে শুরু করি। আচ্ছা, আমরা স্কেল দেখেছি, বড় স্কেল, কাঠের স্কেল বা প্লাস্টিকের এত বড় স্কেল, যেগুলো রেগুলার আমরা স্কুলে নিয়ে যাই বা রুল টানার জন্য ইউজ করি। তো ওই স্কেলের মেজারমেন্ট কত হয় বল? 12 ইঞ্চি, 12 ইঞ্চেস। 12 ইঞ্চেসকে কি বলে? 12 ইঞ্চেস মানে ওটাকে যদি আমি ফুটে কনভার্ট করতে চাই, 1 ফুট। আমরা ওই স্কেলটা আমরা কিসের মাপ জানি? 1 ফুটের স্কেল। 1 ফুট মানে 12 ইঞ্চি। ভালো কথা। আচ্ছা, এছাড়াও আমাদের ছোটবেলায় কোয়েশ্চেন দিত, আমি এরকম ভাবে লিখছি, দাঁড়াও, 1 ফুট is equal to 12 inches। গুড হয়েছে, কোনো ডাউট নেই। এবারে দেখো, ছোট যে স্কেলগুলো ইউজ করি, যেগুলো কম্পাস বক্সে থাকে, সেগুলো কিসের স্কেল থেকে? 6 ইঞ্চি স্কেল থেকে। এবার আমাদের পরীক্ষার সময় যখন আমরা মনে করো ক্লাস 1-2তে পড়ি, তখন আমাদের বলা হতো না 5 সেন্টিমিটার মাপ, 6 সেন্টিমিটার একটা মানে দৈর্ঘ্য। এই যে সেন্টিমিটারের সাথে ইঞ্চেসের এবার আমি সম্পর্কটা করব। 1 ইঞ্চেস সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা।
এটা হলো। এবার ইঞ্চেসের সাথে আমি সেন্টিমিটারের একটা সম্পর্ক করলাম। এবার ইঞ্চেসের সাথে দেখো আমি ইয়ার্ডের একটা সম্পর্ক করব। 1 ইয়ার্ড is equal to 36 inches। আমাদের স্কেলটা কত থাকে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি একটা স্কেল নিলে ভালো কথা। ইয়ার্ড মাপতে বললাম, আমি সৌরভ ইয়ার্ডটা মেপে দাও তো। সৌরভ বলে কোনো ব্যাপার নয়, এই তো তিনটে এরকম 12 ইঞ্চি স্কেল একসাথে রাখবে, একটা ইয়ার্ড হয়ে যাবে। তার মানে 12 ইন্টু প্লাস 12 প্লাস 12 36 ইঞ্চেস। 36 ইঞ্চেসে 1 ইয়ার্ড। তিনটে স্কেল রাখলে একটা ইয়ার্ড হয়ে যাবে। তিনটে বড় স্কেল রাখলে 1 ইয়ার্ড হয়ে গেল। 1 মাইল, ইয়ার্ডের সাথে মাইলের কি সম্পর্ক? আগেকার দিনে বলতো না এই এত মাইলের পর মাইল পথ অতিক্রম করে ওখানে পৌঁছেছে। 1760 ইয়ার্ড। এবার রেলওয়ে কোয়েশ্চেনে আসছে। রেলওয়ে কিরকম কোয়েশ্চেন ভালোবাসে? রেলওয়ে বলল 1 ফুট সমান কত সেন্টিমিটার? 1 ফুট সমান কত, হাউ মেনি সেন্টিমিটার? এই জন্য এইগুলো তোমাকে নিউমেরিক্যালস গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি আগে কি জানি, কত সেন্টিমিটার বলেছে, আমি আগে কি জানি 1 ইঞ্চ সমান 12 ইঞ্চ সমান 1 ফুট আমি জানি। তাহলে 1 ফুট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ। ভালো কথা। এবার 1 ইঞ্চ সমান আমি কত জানি? 2.54 সেন্টিমিটার। তাহলে 12 ইঞ্চ সমান আমি কত জানি? 2.54 ইন্টু 12 সেন্টিমিটার। গুণ করলে আমি পেয়ে যাব, প্রোডাক্ট করলে আমি পেয়ে যাব কত সেন্টিমিটার এলো। তাহলে আমি 1 ফুট সমান কত সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার তোমাকে বললো 1 ইয়ার্ড সমান কত, এতটা সেন্টিমিটারে না গেলেও হ্যাঁ যেতেও পারে। 1 ইয়ার্ড সমান কত সেন্টিমিটার? 1 ইয়ার্ড সমান আমি 36 ইঞ্চেস। 1 ইঞ্চ সমান আমি জানি 2.54 সেন্টিমিটার। তাহলে 36 ইঞ্চেস সমান কত সেন্টিমিটার? 2.54 ইন্টু 36। যত গুণ করলাম সেটা ইঞ্চেসে বেরোলো, 36 ইঞ্চেসে বেরোলো। 36 ইঞ্চ মানে 1 ইয়ার্ড। 1 ইঞ্চেস সমান 2.54 36। সব থেকে কম থেকে মনে রাখবে, একটা স্কেল থেকে ধারণা করবে। ধরো এটা ধরো একটা স্কেল যদি হয়, এটা যদি একটা স্কেল হয়, স্কেলের সব থেকে ছোট ইউনিট কি থাকে? সেন্টিমিটার। তার থেকে কম তো কিছু থাকে না, সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চ। 12 ইঞ্চ 1 ফুট, স্কেলটা 1 ফুটের। 1 ফুট 36 ইঞ্চেস, আবার এখান থেকে আসছে তোমার 36 ইঞ্চেস সমান 1 ইয়ার্ড। আর কি আসছে? আর তিনটে স্কেল বললাম কারণ 12 ইঞ্চি করে একটা স্কেল হচ্ছে। আর 1 মাইল সমান 1760 ইয়ার্ড। 1760 ইয়ার্ড। 1 ইয়ার্ড সমান 36 ইঞ্চেস। 36 ইঞ্চেস মানে তোমার 2.54 সেন্টিমিটার। এই নিউমেরিক্যালস গুলো খুব সুন্দর খুব ভাবে মনে রাখবে। এরকম আমি এটা একটা শর্টে করে দিচ্ছি, এটা মনে রাখবে, ভালোভাবে মনে রাখবে। স্কেল দিয়ে সবথেকে কোনো জিনিস যদি ভিজুয়ালাইজ করে সেটা কিন্তু ব্রেনে আগে যায়। একটা স্কেল নিয়ে বসবে, দিয়ে বলবে 2 পয়েন্ট, সব থেকে ছোট থেকে শুরু করবে। 2.54 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। 12 ইঞ্চ সমান 1 ফুট। 1 ফুট সমান আবার এই 1 ইয়ার্ড সমান 36 ইঞ্চ। আবার কি বলবে? 1 ফুট সমান 12 ইঞ্চ। 1760 ইয়ার্ড। 1 মাইল সমান 1760। এটা যদি মনে রাখো যে কোনো সলিউশন এই হয়ে যাবে। রেলওয়ে এর বাইরে কোয়েশ্চেন আর করে না, এটার মধ্যেই মোটামুটি কোয়েশ্চেন করে। ঠিক আছে? আচ্ছা, ইউনিট অফ লেন্থ। এবার আমরা করবো ইউনিট অফ মাস। এর কিছু ডিভিয়েশন আমরা দেখি। কিরকম? আউন্স। আমরা ল্যাভাইসিয়ের একটা গ্যাসের যদি আয়তন এসব দেখতে যাই বা ওজন মাস দেখতে চাই, বলে না এত আউন্স গ্যাস উৎপন্ন হলো বিকারে। তো এই আউন্স ব্যাপারটা কি? আউন্স কথাটা কোথা থেকে এসেছে? আউন্স মানে 28.35 গ্রাম।
1 ounce is equal to 28.35 grams. আর 1 pound মানে এটা দেখবে সাধারণত বিদেশে গেলে ইউজ হয়। 1 পাউন্ড মাংস নিল, ওখানে কিন্তু কেজি, কোনো ব্লগারদের ব্লগ দেখলে বলবে 1 পাউন্ড মাংসের দাম ওখানে এত, আমাদের মতো এরকম কেজি দরে বেশি বিক্রি হয় না, পাউন্ড হিসাবে বিক্রি হয়। 1 পাউন্ড মানে 16 আউন্স। আউন্সের সাথে তাহলে পাউন্ডের সম্পর্ক কি? কে বড়, পাউন্ড না আউন্স? পাউন্ড বড় না আউন্স বড়? পাউন্ড বড়। 1 পাউন্ডে 16 আউন্স। 16টা যদি আউন্স দাও তাহলে কিন্তু একটা পাউন্ড হবে, তাহলে পাউন্ড একটা তো বড়, তাই না? তাহলে 16 আউন্স সমান কত? এটার সাথে এটাকে গুণ করো, এটার সাথে এটাকে গুণ করো, গুণ করে কত আসবে? 453.52 গ্রাম। ওখানে পাউন্ডে বিক্রি হয় সব জিনিস। আর এটা তো তোমরা খুব ভালোভাবে জানো, 1 মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান কত কেজি? আগে 1 কুইন্টাল করো। 1 কুইন্টাল 100 কেজি, আর 1 মেট্রিক টন 1000 কেজি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? 1 কুইন্টাল মানে বলেন 1 কুইন্টাল ধান এলো, 100 কেজি। 1 মেট্রিক টন, তাহলে কোনটা বেশি বড় ইউনিট? মেট্রিক টন। কোনটা সব থেকে কম, মানে কোনটা সব থেকে কম? কুইন্টাল। তারপরে আসবে তোমার আউন্স, তারপরে পাউন্ড। অনেক সময় এটা সাজিয়ে লিখতে দেবে, ছোট থেকে বড় আকারে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, এই 4টে ইউনিট দিয়ে দিল, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও কি ডিসেন্ডিং অর্ডারে সাজাও। যদি তুমি এইগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি ওখান থেকে আরামসে বার করে দিতে পারো। তাহলে কুইন্টাল মানে আমরা ন্যাচারালি পড়ি, অঙ্কই থাকে 1 কুইন্টাল ধান হলে 100 কেজি, মেট্রিক টন মানে 1000 কেজি। পাউন্ড আর আউন্সটা ভালো করে মনে রাখবে। 1 আউন্স সমান 28.35 গ্রামস, 1 পাউন্ড সমান 453.52 গ্রাম। ইউনিট অফ, এবার আমরা কি লিখবো? ইউনিট অফ এরিয়া। এরিয়াটা দেখো 1 একর। আমরা 1 একর জমি কিনেছি, বলি 1 একর সমান কত? 4840 গজ is equal to 43560 ফুট স্কয়ার। স্কয়ার কেন এলো? কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলে স্কয়ার কেন এলো? একর। 1 একর মানে ধরো 1 একর জমি কিনছি, ভেতরের তো সলিড মানে সলিডিটিটা আছে, কিন্তু এরকম নয় যে শুধু বেড়ার মতো চারপাশ দিয়ে সার্কামফারেন্স কিনছো, তা তো নয়। জমি কিনছো মানে পুরো ভেতরটাও কিনছো। তারপরে মার্বেল বসানোর ধারণাটা শুধু দেখো, আমি কিন্তু বেড়া দিচ্ছি না, মার্বেল বসাচ্ছি, ওই জন্য স্কয়ার আসছে। গজ স্কয়ার, ফুট স্কয়ার। গজ স্কয়ার, ফুট স্কয়ার, একর সমান। 1 হেক্টর 2.5 একর। তাহলে 1 হেক্টরের সাথে আমি এটার সাথে কানেক্ট করতে পারি। 1 একর সমান এত গজ, তাহলে 2.5 একর সমান এত গজ। সেখান থেকে আমি এত ফুট বার করব। ফুট থেকে আমি আবার কি বার করে নিতে পারবো? ইঞ্চেস বার করতে পারবো। ইঞ্চেস থেকে আমি কি বার করতে পারবো? সেন্টিমিটার বার করে দিতে পারবো। মানে একটা যদি জানো তুমি কত রকম ভাবে যেতে পারবে রাস্তা। তুমি হেক্টর জানলে, হেক্টর থেকে একর জানলে 2.5 একর। 2.5 একর মানে 4840 গ্রাম, এই গজ স্কয়ার। 4840 গজ সমান 43560 ফুট। এবার 1 ফুট মানে 12 ইঞ্চিস, 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার। তাহলে ওখান থেকে আমরা এখানে চলে যেতে পারবো। 1 স্কয়ার কিলোমিটার, এটা তো সবাই জানো, বলার কিছু নেই। 1000 হেক্টর, এটা হেক্টর। 100 হেক্টরে 1 স্কয়ার কিলোমিটার। আর 1 স্কয়ার মাইল, এটা সমান 2.6 স্কয়ার কিলোমিটার। এটা লিখে নাও। রেলওয়ে কিন্তু সায়েন্স খুব বেশি থাকে, ফিজিক্সটা সব থেকে বেশি থাকে, তারপরে ধরো এটাও বেশি থাকে, বায়োলজিটাও বেশি থাকে, সাউন্ডটা বেশি থাকে। সাউন্ডটা আজকে পড়াবো একটু বাদে। সাউন্ড থাকে বেশি আর লাইট থেকে
খুব বেশি কোয়েশ্চেন থাকে, মানে লেন্স ফেন্স দিয়ে কোয়েশ্চেন। কি লাইটটা পাওয়া আজকে সাউন্ড পড়াবো, সাউন্ডের ফার্স্ট পার্টটা পড়াবো, মানে ওয়েভ লেন্থের সাথে সাউন্ডের কি সম্পর্ক, ওই ওয়েবিনার হবে ওখানে পড়াবো। আর সাউন্ডটা এমনিও পরে দিই, এটা কমপ্লিট হয়ে গেলে সাউন্ডটা ধরবো আমি, সাউন্ডটা দেবো, লাইটটা দেবো, যেগুলো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আগে দেবো, কারণ লাইটে অনেক কিছু পড়া আছে, রিফ্র্যাকশন আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে, ডায়াপ্টার আছে, লেন্স কিভাবে মাপি, কি ধরনের লেন্স ইউজ করি, মায়োপিয়াতে কি ধরনের লেন্স ইউজ করা হয়, হাইপার পূর্ণ প্রতিফলন যে প্রতিফলন আছে না, পুরো 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 মরিচিকার কেন 100% ভুলে গেছি ওটা পুরো মানে জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সেটা। তবে সাউন্ডের অনেক ধরনের কোয়েশ্চেন হয়, সাউন্ড শূন্য মাধ্যমে সাউন্ড যেতেই পারে না, অতিক্রমই করতে পারে না, একমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে, যেমন আলো। কিছুদিন আগে সায়েন্সের ক্লাসে বলে গেল কিছুদিন আগে আমি গায়েব ছিলাম তো। চলো এটা হলো। এবার দেখো আমরা আসছি কিছু এককে, যেগুলো আমাদের খুব খুব লাগে, সব থেকে বড় এককগুলো, দৈর্ঘ্যের এককগুলো। ইম্পর্টেন্ট practical unit, important practical unit. First দেখো 1 astronomical unit, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, অ্যাব্রিভিয়েশন ফর্মে AU বলেও ইউজ করতে পারি, 1 astronomical unit। এটা হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, সান থেকে আর্থের দূরত্ব কত, এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি আসে। সান থেকে আর্থের দূরত্ব মাপার জন্য আমরা কি ইউজ করি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইটাই তুলে দেবে পুরো। আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপার জন্য কি ইউনিট ব্যবহার করি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। আর এটা হলো 1.496 ইন্টু 10 to the power 11 মিটার, মিটারে কনভার্ট করছি। এটা কিভাবে মনে রাখবে, যদি মনে না থাকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, দেখো 4 এর থেকে 2 বেশি 6, আর এটার সাথে ইনটু 2, 4 ইনটু 2 কত, 8 প্লাস 1, 4 এর সঙ্গে 2 যোগ ইনটু 2 প্লাস 1 9 হলো, আর এটার সাথে প্লাস 2, প্লাস ওইটা ইনটু 2 প্লাস 1 আর এটা প্লাস 2। এরপরে 1 লাইট ইয়ার, শূন্য মাধ্যমে কি করে লাইট ট্রাভেলস করে, শূন্য মাধ্যমে কতক্ষণ আসতে সময় লাগে আলোর, সূর্য থেকে কতক্ষণ টাইমের মধ্যে আলো আসছে আমাদের এখানে। আগে তার আগে জেনে রাখো লাইট ট্রাভেলস in 3 into 10 to the power 8 meter per second, পার সেকেন্ডে এত ট্রাভেল করে দিচ্ছে। 3 into 10 to the power 8 3 into 10 to the power 8 মিটার, আমরা ভাবতেও পারছি না 10 to the power 8 মানে কত বলো তো, 3 into 10 into 1 2 এত মিটার, এক সেকেন্ডে এত মিটার, মানে আমরা ভাবতেও পারি না, এত ফাস্ট যাচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক তো কোনো বাধা নেই, কোনো ব্যারিয়ার নেই, কোনো মাধ্যম নেই, হু করে বেরিয়ে যাচ্ছে, কোনো রোধ তৈরি হচ্ছে না। সাউন্ড যেমন যাচ্ছে, যেমন জলের নিচে তুমি যখন কথা বলবে তার জন্য একটা মিডিয়াম লাগছে, তো জলের নিচে তুমি কথা বলবে, তুমি ধরো দুজনেই জলে ডাইভিং করতে গেলে, তুমি আর তোমার বন্ধু, ওখানে কিন্তু এমনি ওপেন এয়ারে তোমার আওয়াজ যতটা বেশি ভালো শুনতে পাবে, জলের নিচে কিন্তু তার থেকে আওয়াজ অনেক অ্যারেস্টেড হতে হতে আসে, ঠিক আছে। কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, যদি আর্দ্র মাধ্যম হয়, ধরো এখন কথা বলছি, এক পশলা বৃষ্টি হয়ে গেল, এক পশলা বৃষ্টি হয়ে গেলে দেখবে দূরে একটা মাইক বাজছে, ওখান থেকে কিন্তু আমি আওয়াজটা আরো ভালো শুনতে পাবো, শুনতে পাবো, কারণ যে পার্টিকেলস গুলো এনার্জি পাস করে করে চলে আসছে। কিন্তু জলের নিচে আবার কিন্তু এটা তো বায়ু মাধ্যম না, মাধ্যমটা তোমাকে কি দেখতে হবে, এয়ার,
এয়ারের সাথে ময়েশ্চার তোমার অ্যাড হচ্ছে, আচ্ছা কিন্তু আমি যখন জলের নিচে যাচ্ছি মিডিয়ামটাই তো আমার ওয়াটার। তার সেখানে এত কোনো ব্যাপারই নেই। না, এয়ারের তো কোনো ব্যাপার নেই, ওয়াটার মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ কম, জলের নিচে ওই জন্য তুমি কম শুনতে পাবে। আর তুমি যদি চাঁদে যাও গিয়ে পাশাপাশি চেয়েছি খুব চিৎকার করে ঝগড়া করছো দুজনে, তুমি শুনতে পাবে না, কারণ ওখানে তো কোনো এয়ারই নেই, মিডিয়ামই তো নেই, মিডিয়াম মিডিয়াম লাগে। জলে যদি আমরা কোনো একটা স্টোন থ্রো করি, হ্যাঁ। ওই জন্য জলে যখন পড়ে সেরকম অতটা মানে সাউন্ড করে না। অতটা সাউন্ড এফেক্টেড, মানে নিচে যদি কথা বলো তুমি দুজনের পাশাপাশি গিয়ে, ধর দুটো ডুবুরি গেল দিয়ে দুজনের মধ্যে কথা বলছে, ওরা কিন্তু অত জোরে আওয়াজটা শুনতে পাবে না, যতটা না ওরা জল থেকে উপরে উঠে এসে শুনতে পাবে। জলের নিচে গেলে ইশারা করতে হয়, ইশারা করতে মুখে বলা যায় না, না ইশারা। কতক্ষণ আর হচ্ছে তো। ভালো হচ্ছে। অত বেশি ক্লাস করা যাবে না, ক্লাস আছে তো। আচ্ছা, আর একটা বলি, এটাই লাস্ট। পারসেক, পারসেক হলো সব থেকে বড় ইউনিট, ডিস্টেন্সের সব থেকে বড় ইউনিট হলো পারসেক। এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসেছে, এরকম 3-4টে দিয়ে দিয়েছে, লাইট ইয়ার দিয়ে দিয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে দিয়েছে। 1% বললে 1%, 1% সমান কত বলো তো? তাহলে এখানে লিখি 1% সমান 3.1 × 10⁻16 মিটার, সব থেকে বড় ইউনিট। কোথায় মাপা হয়? সৌরজগতের বাইরে, সৌরজগতের বাইরে। আমরা তো যখন এটা তৈরি করছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট করছি সূর্য আর পৃথিবীর মধ্যে, এটা সৌরজগতের বাইরে। সৌরজগতের বাইরে ধর একটা স্টার আছে, তার থেকে আমরা ডিস্টেন্স পাচ্ছি, তখনই পারসেক। কেননা সূর্যের মধ্যে, মানে এই যে সোলার সিস্টেম এর মধ্যে যে ইউনিটটা, সেটা আমি এটা দিয়ে খাটিয়ে দিতে পারবো অ্যাস্ট্রোলজিক্যাল ইউনিট। কিন্তু পারসেক দেখছো, এটা দেখছো 10⁻60, এই ইউনিটটাই হলো 10⁻60, আরো বেশি দূরত্ব মাপার জন্য। ওই জন্য পারসেক হলো সব থেকে বড় ইউনিট। এটা পরে আমরা সোলার সিস্টেম বাইরে কোনো তাপ পাই। হ্যাঁ, এটা সমান 3.26 লাইট ইয়ার। এটাকে আবার লাইট ইয়ার দিয়েও ডিনোট করতে পারো, 3.26 লাইট। এগুলো একটু দেখবে, 2-4 দিন দেখার পরেই মোটামুটি হয়ে যাবে। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা তো খুব আসে, খুব কমন কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, লাইট ইয়ারটাও আসে 3.8। হ্যাঁ, পারসেকটা এইটা অতটা দেয় না, শুধু কোয়েশ্চেনটা দেয় সব থেকে বড় দৈর্ঘ্যের এককের নাম। কোয়েশ্চেনটা খুব তার এয়ারের সাথে যখন ওই মাছটাকে যখন দেখতে হচ্ছে তখন সাউন্ডটা খারাপ হচ্ছে, ভালো শুনতে পারো। আদ্র এই পার্টিকেল থেকে পার্টিকেল লাফিয়ে লাফিয়ে তোমার কাছে চলে যাচ্ছে, আর একটা মিডিয়াম পেয়ে যাচ্ছে। বাইরে আরেকটা মিডিয়াম পেয়ে যাচ্ছে। সাউন্ড কিভাবে যাচ্ছে অ্যাকচুয়ালি এই হলো সাউন্ড হলো অনুদৈর্ঘ্য কারণ, অনুপ্রস্থ নয়, অনুদৈর্ঘ্য মানে লংগিটিউডিনাল। এখানে কি হয়, এই পড়াবো সাউন্ডে। আমার যেমন ধরো একটা তার, ধরো একটা তার, একটা সুতো বা তারকে বা গার্ডারকে আমি যখন এরকম হাত দিয়ে নাড়ালাম, বা গিটার যারা বাজায়, যারা ইনস্ট্রুমেন্ট বাজায়, গিটারটা যখন বাজালে তখন তারটা কিরকম হলো, ভাইব্রেশনটা এইরকম ভাবে তৈরি হয়। এইরকম দিদি আর এটা এটাই তো। হ্যাঁ, এইরকম ভাবে যদি এ করো, এটাকে যদি এরকম ভাবে ইয়ে করো, টেনে ধরো, তাহলে এটা একবার উপরে উঠছে, দেখো এটা একবার নিচে নামছে, আবার এটা উপরে উঠছে, নিচে নামছে। ঠিক আছে, কিন্তু একটা স্প্রিংকে যদি তুমি টেনে বাড়াও, এই ধরো একটা স্প্রিং, এটাকে যদি টানো তুমি এরকম ভাবে, তা দেখবে স্প্রিংটা এখানটায় যতটা প্রসারণ হলো, তার পরের পার্টটায় অত প্রসারণটা ততটা ভালো হলো, মানে কিছুটা জায়গায় জড়ো হয়ে থাকলো, আবার এইখানটা টেনে এতটা বেড়ে গেল, আবার এখানটা ঘোট পাকিয়ে গেল। মানে তুমি যে পোর্শনটা টানটা পড়ছে, টানটা যেখানে টেনশনটা যেখানে ক্রিয়েট হচ্ছে, সেখানে স্প্রিংটা বেড়ে যাচ্ছে, আবার যেখানটা টেনশন তৈরি হচ্ছে না, সেখানে আবার ঘুরিয়ে যাচ্ছে, আবার টেনশন তৈরি, আবার টানছো, এরকম হচ্ছে। এইটাকে বলছি আমি লংগিটিউডিনাল সাউন্ড। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে লংগিটিউডিনাল। অনেক সময় যখন দেখো নতুন দড়ি কেনা হয়, অনেক টানতে হয়, তখন সেটা প্লে হয়। হ্যাঁ, স্প্রিং এর সাথে সাউন্ডকে তুমি কম্পেয়ার করতে পারো। কিন্তু আমি ধরো একটা মাইক থেকে সাউন্ড বেরোচ্ছে, ঠিক আছে, তুমি দেখবে যারা রেডিও জকি হয়, তারা এরকম সাউন্ড দেখবে এরকম হচ্ছে, আবার উপরে হচ্ছে, আবার খানিকটা ইলেকট্রোকার্ডিওগ্রামের মতো সাউন্ড
মলিকিউলগুলো, ধরো এখানে একটা বেল আছে, ঠিক আছে, ঠিক আছে, বেলটা বাজালে এই যে বায়ুটা থাকছে আমাদের আশেপাশে, তো মিডিয়াম বায়ু, বায়ুর মধ্যে দিয়ে যখন এই যে অণুতে ভর্তি চারপাশে এরকম, এই একটা অণু নড়লো, কম্পন হলো, এই পাশেরটাকে নাড়ালো, কেউ নড়ছে, এও কাঁপতে কাঁপতে পাশের জনকে কাঁপাচ্ছে, ও তখন কাঁপছে, কেঁপে আবার পাশের জনকে কাঁপাচ্ছে, মানে কমিউনিকেবল ডিজিজ যেমন এর হলো এর ধরে গেল, এর হলো এর ধরে গেল, দিয়ে কাঁপছে, কাঁপছে, কাঁপতে 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 যাচ্ছে। এবার কখন হলো, ধরো এইখানটা, ধরো তুমি খুব চড়া সুরে, যে পিচ বলে, লতা মঙ্গেশকর খুব হাই পিচে গান গায়, যেখানে পিচটা চওড়া হয় তখন এই খাঁজটা উপরে ওঠে। আবার যখন লোয়ার স্কেলে বা লোয়ার পিচে আমরা গান গাই তখন বলে না এরকম, এবার যেখানে সাউন্ডগুলো এখানে কম্প্রেসড হয়ে গেল, এখানে আবার ফ্রি হয়ে গেল, আবার এখানে কম্প্রেসড হয়ে গেল, এখানে আবার ফ্রি হয়ে গেল, এরকম কম্প্রেসড ফ্রি এরকম ভাবে সাউন্ডটা যাবে। যেখানটা কম্প্রেসড হচ্ছে সেখানে ক্রাস্ট তৈরি হচ্ছে, কে বলে ক্রাস্ট, মানে উপরের দিকটা উঠছে, আর যেখানে ঢালটা রয়েছে খাঁজটা, এটা টর্চ বলে, আরো ইউজিএস, ঠিক আছে, আবার উঠছে, মানে এইটাকেই তুমি এখানে প্লেস করো। এই যে যেখানটা দেখছো যে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়েছে, সেখানে ক্রাস্ট তৈরি করছে, মানে কম্প্রেসড হয়ে যাচ্ছে, আবার যেখানে ঢাল তৈরি করছে সেখানে আবার নিচে তৈরি, হ্যাঁ, আর এই দুটোর মাঝখানের দূরত্বকে আমরা তরঙ্গ বা ওয়েভ বলছি। আর এই যে এখান থেকে শুরু হচ্ছে এখানে নামছে, এটাকে বলছি আমরা পর্যায়কাল বা টি দিয়ে ডিনোট করছি। একটা ওপরে উঠে আবার নিচে নামছে, মানে একটা ঢেউ আসছে, ধরো ঢেউ তৈরি হচ্ছে, ডিফারেন্স না, এই একটা ঢেউ তৈরি হলো, পুরী সমুদ্রের কাছে ঢেউটা তৈরি হলো, এসে ভেঙে গেল, এই যে তৈরি হওয়া থেকে ভাঙা ব্যাপারটা, এটা হলো একটা পর্যায়, আবার তৈরি হচ্ছে, আবার ভাঙছে, আবার একটা পর্যায়, ওইটাকে মানে এই দুটো ক্রাস্টের মধ্যে ডিফারেন্স বা দুটো টর্চের মধ্যে ডিফারেন্স, শুধু দুটো ক্রাস্টের মধ্যে ডিফারেন্স না, দুটো, এটাকে বলছে শৃঙ্গ, বাংলায় কি শৃঙ্গ না কি বলে, আর এটাকে বলে খাদ, খাদের দিকে সুর, চড়ার দিকে সুর, এই যে দুটো শৃঙ্গর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমি বলছি লেন্থ, আবার দুটো টর্চের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমি ওয়েভ বলছি, হ্যাঁ, আর একটা এই যে উঠছে বা নামছে ওর মধ্যে একটা চড়াই একটা উতরাই কিন্তু থাকছে, এটাকে আমি বলছি কি, মানে কতটা সময়ের মধ্যে তৈরি হলো ঢেউটা আর কতটা সময়ের মধ্যে ভাঙলো, ওই তৈরি হওয়া থেকে ভাঙা পর্যন্ত সময় আমি বলছি পর্যায়কাল বা টি দিয়ে ডিনোট করছি। আজকে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রেফিক্স ফর দ্য পাওয়ার অফ 10, 10-এর যে মানে আমরা যে দূরত্ব মাপি, দূরত্ব মাপতে গেলে আমরা ন্যাচারালি 10-এর পাওয়ারগুলোই দেখতে পাই, তাই তো, 10⁻24, কোনটা কিলো হেক্টো ডেকা এগুলো আসে, এগুলো সব পাওয়ার দিয়ে আমরা ডিনোট করি, যেমন আলোকবর্ষ মাপতে আমরা পাওয়ার ইউজ করি, তারপরে তোমার পারসেক মাপতে পাওয়ার ব্যবহার করি, তো সেগুলো সবই দেখবে 10-এর পাওয়ার, সব কিছুই 10-এর পাওয়ার। তো এখানে প্রেফিক্স ফর দ্য পাওয়ার অফ 10, যে সমস্ত 10-এর পাওয়ারের আগে যে সমস্ত প্রেফিক্স ইউজ করি, যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, সেগুলো আমরা একটু আলোচনা করবো। এটা মেইনলি আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, 10⁻24, আর গিয়ে শেষ হচ্ছে কোথায় দেখো, 10⁻24, মানে 24 তে +24 থেকে শুরু হচ্ছে, -24 এ গিয়ে শেষ হচ্ছে, -24 মানে 1/10⁻24, মানে এতটা কম, 1/10 গায়ে 24টা শূন্য, এই পর্যন্ত মাপতে পারি, আর এটার সাথে 24টা মানে 0 অ্যাড করলে যত হয় তত দূরত্ব পর্যন্ত আমরা মাপতে পারি, মানে এতটা ভ্যালু আমরা মাপতে পারি। তো এখানে যেগুলো লিখেছি 10⁻24 মানে ইয়টটা, ওকে y দিয়ে আমরা ডিনোট করছি, 10⁻21 মানে জিগটা, ওকে আমরা z দিয়ে ডিনোট করছি, 10⁻18 মানে এক্সা, ই দিয়ে ডিনোট করছি, 10⁻15 মানে পেটা, p দিয়ে ডিনোট করছি, 12 টেরা, t দিয়ে ডিনোট করছি, 9 জিগা, g দিয়ে ডিনোট করছি, 10⁻6 মেগা, m দিয়ে ডিনোট করছি, 10⁻3 কিলো, k দিয়ে আমরা ডিনোট করছি, 10⁻1 ডেকা, দিয়ে দিয়ে আমরা ডিনোট করছি। আবার এই পাশে দেখুন ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাক্টো, জেপ্টো, ভেক্টো, এতগুলো তো লিখলাম। এখন কোয়েশ্চেন হলো যে এই সবগুলোই কি আমাদের মাথায় রাখতে হবে? তাহলে বলবো যে এইগুলো আমাদের কিন্তু সবকটা মনে রাখতে হবে না,
কোনখান থেকে আমাদের মনে রাখতে হবে মেনলি? আমাদের মেনলি মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার 18 থেকে, এক্সা থেকে। ঠিক আছে, এটার একটা ট্রিক্স বলে দেবো, এটা কি হবে তোমরা মনে রাখবে। দেখো প্রত্যেকটা যে পাওয়ার দেখছো 10 টু দি পাওয়ার 24 থেকে 10 টু দি পাওয়ার 21, 3 ঘর কম। আবার 10 টু দি পাওয়ার 18, 3 ঘর কম। আবার দেখো 3 করে কমছে, 24, 21, 18, 15, 12, 9, 6, 3 কিলো পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো 1 করে কমছে, 3 থেকে 2 বার দিলে 1, ওখান থেকে 1 বার দিলে 1। আবার এই 1 থেকে যে শেষ হচ্ছে, ডেকা থেকে যে শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে 10 টু দি পাওয়ার -1 থেকে, মানে ডেসি থেকে আমাদের শুরু হচ্ছে। আবার দেখো 1, 2, 3টা কমন। যেভাবে এটা, মানে এটা যদি তুমি ডিসেন্ডিং অর্ডারে লেখো বড় থেকে ছোট, এটাকে উল্টে দাও অ্যাসেন্ডিং অর্ডারে, এদিকে মাইনাস চলে যাবে, এদিকে শুধু মাইনাস দেবে। যেই অর্ডারে তুমি লিখেছো 24 থেকে, 24 এর আমরা মনে রাখবে 24, 21, 18, 15, 12, 9, 6, 3, তারপরে কি আছে 2, 1, 1 এ গিয়ে শেষ হচ্ছে। এটাকে পুরো জিনিসটাকে উল্টে দাও, মানে আপসাইড ডাউন করে দাও। 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3। দেখো আবার চেঞ্জ হচ্ছে, 10 টু দি পাওয়ার -6, এটা 10 টু দি পাওয়ার 6 আছে মেগা, এখানে 10 টু দি পাওয়ার -6 মাইক্রো। 10 টু দি পাওয়ার 9 আছে জিগা, 10 টু দি পাওয়ার -9 ন্যানো। 12, -12, -15, -18, -21, -24 এই পর্যন্ত। এবার এইটাকে কি করে মনে রাখবে? পরীক্ষার হলে তো শুধু একটা জিনিস পড়ে যাবো, আমরা অনেক কিছু করবো, তার জন্য এখানে একটা জাস্ট গানের লাইন বলবো, যেটা দেখে তোমরা মনে রাখতে পারবে। একটা গান আছে না তো, ইসমে তেরা ঘাটা মেরা কুছ ভি নেই, এরকম একটা। তো ই ফর দেখো ইসমে, ঠিক আছে, তেরা ঘাটা বলি আমরা। এখানে তেরা যে, তার আগে একটা ওয়ার্ড আমি যুক্ত করেছি পুরা, তেরা ঘাটা মেরা কুছ ভি নেই, এরকম কিছু আছে। এরপর থেকে আশা করি কে ফর কিলোগ্রাম, এটার পর থেকে আশা করি তোমাদের মনে রাখার সমস্যা কিছু হবে না, কারণ কিলোর পরে জানো হেক্টর, তারপরেই ডেকা। এইটা এখানে মনে রাখবি, ইসমে পুরা। এই গানটা যদি মনে রাখো, খালি পুরা কথাটা ওর মধ্যে ইনক্লুড করে দেবে। তাহলে দেখো ই ফর এক্সা, পি ফর পেটা, টি ফর তেরা, তেরা এটাও এখানে, এখানেও ওখানে মনে থাকবে। জি ফর ঘাটা, এম ফর মেগা, ফর মেরা কুছ। আবার এখানে কোনখান থেকে আমাদের দরকার পড়ছে? এখানে আমাদের মিলি থেকে দরকার পড়বে। ডেসি সেন্টি আমরা বলতে পারবো, কোনটা ডেসিলিটার কোনটা সেন্টিলিটার আমরা বলতে পারবো। মিটার চলে এলো, মিটারের পরেই ডেসি, -1, সেন্টি -2। মিলি থেকে আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এখানে দেখো আমরা মোবাইল ফোনের পোর্টেবিলিটি করাই তো, এমএনপি বলে, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, এমএনপি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। এখান থেকে হবে মিলি পর্যন্ত তো আমরা পারবো বলতে, মনে রাখতে পারবো আমরা মিলি পর্যন্ত, কারণ কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম এই পর্যন্ত আমাদের মনে থাকবে। এটা নিয়ে আমাদের টেনশন নেই। টেনশন আমাদের কোথা থেকে? মাইক্রো থেকে। এমএনপি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করলে আমরা কি হয়, ধরো কোথাও কানেকশন পাচ্ছি না নেটের, মোবাইল নাম্বারটা পোর্টেবিলিটি করে দিলেই দেখবে খুব ফাস্ট আমাদের টাওয়ারটা আমরা পাকড়াতে পারি, ধরতে পারি। তো এর জন্য কি হয়? ফারো, FA, জেড2 আর ভেক্টরটার দরকার নেই, লাগে না এতটা, একটা পর্যন্ত তাড়াতাড়ি হয়ে যায়। মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করলে আমাদের কি হয়, মোবাইলের যে টাওয়ারগুলো, টাওয়ারটারও তাড়াতাড়ি ধরে, সেই জন্য ফারো, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, FA। এফএটা কি? ফারো ফাস্টও লিখতে পারো, FAST লেখো, FAST লেখো, কিন্তু এই দুটো দরকার পড়বে। দেখো এটা করলে তোমাদের খুব, মানে এটা একটা ট্রিক্স মাথা থেকে আমি বার করেছি, এটা যদি তোমরা মানে ইউজ করো তাহলে কি হবে, তোমাদের খুব ফাস্ট এটা মনে থাকবে। তাহলে কষ্ট করে মুখস্থ করতে গিয়ে মানে স্ট্রেস দিতে হবে না মাথার উপর। গানটা মনে রাখবে, আর ওখানে মনে রাখবে যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। ঠিক আছে, এটা তাহলে একটু কপি করে নাও। এটা কপি করার পরে আমি আসবো কিছু ইনস্ট্রুমেন্টে, মানে আমাদের ইউনিট মেজারমেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো, সেটা সম্পর্কে ডিসকাস করবো। মেজারিং ইনস্ট্রুমেন্টে আসবো, ঠিক আছে? কিসে আসবো? মেজারিং ইনস্ট্রুমেন্ট।
মানে কি দিয়ে কি মাপা হয়, এখান থেকে কিন্তু অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে। মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। প্রথমে দেখি অল্টিমিটার, এটা না খুব ইজি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। অল্টিমিটার, অল্টিমিটারটা কি কাজে লাগে? মেজারিং অল্টিটিউড, মেজারিং অল্টিটিউড, উচ্চতা মাপতে, কত ডিগ্রি অক্ষাংশে আছো, কত ডিগ্রি দ্রাঘিমাংশে আছো, উচ্চতা মাপতে ব্যবহার হয় অল্টিটিউড। নাম্বার 2, কিছু কিছু তোমাদের নিজেকেও জিজ্ঞাসা করবো। অ্যামমিটার, মেজারিং strength of electric current, strength of electric current। ব্যারোমিটার, ব্যারোমিটার কিসের জন্য ব্যবহার হয়? এটা ছোট থেকে পড়ে আসছে, বলো না, সেটা হাইগ্রোমিটার। ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য, প্রেশার, হ্যাঁ এয়ার প্রেশার। অ্যামিটার, অ্যামিটার, অ্যামিটার উচ্চারণ হবে অ্যামিটার, এয়ার প্রেশার। নাম্বার 4, ফ্যাথোমিটার। আচ্ছা, অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার, wind direction and velocity। এই কোয়েশ্চেনটা দুটোই ইউজ করা হয়। এটা ভেলোসিটি অফ উইন্ড এন্ড ডাইরেকশন, উইন্ডের ভেলোসিটিও মাপা হয় আর ডাইরেকশনও মাপা হয়, কোন দিকে বইছে সেটাও মাপা হয়। আবার কি মাপা হয়? ভেলোসিটি, বাস গতিবেগ বা স্পিড। এই কোয়েশ্চেনটা কি নাম্বার এসেছিল বলতো? আগের বছরই আরআরবিতে মানে এসেছিল, এনটিপিসিতে দিয়েছিল টু মেজার দ্য স্পিড অফ দ্য উইন্ড। যদি ডাইরেকশন থাকে, ধরো আলাদা করে 4টে অপশন থাকে, তো ধরো ভেলোসিটি দিল, ডাইরেকশন দিল, আরো ওর সাথে এক্সেট্রা এক্সেট্রা দিল, তখন যদি দুটোর কম্বিনেশন থাকে, ডাইরেকশন এন্ড ভেলোসিটি দুটোই বলে দিল, তখন কি করবে? এটাকে টিক দেবে, ঠিক আছে। কিন্তু কনফিউশন কোথায় ক্রিয়েট হয়? ধরো একদিকে ডাইরেকশন দিল, ঠিক আছে, আবার সেকেন্ড অপশনে দিল ভেলোসিটি বা স্পিড, তখন কনফিউশনটা ক্রিয়েট হবে যে কিসে দেবো আমি দাগ। তখন কিন্তু ডাইরেকশনে দেবে, ভেলোসিটিতে দেবে। যদি এই অপশনটা থাকে, আলাদা আলাদা করে থাকে, তাহলে কিন্তু ভেলোসিটি বা স্পিডে দেবে। কিন্তু স্পিডে এই মাপা হয়, আর একটা অটোমিটার দিয়েও তো মাপা হয়। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। কিন্তু এটা ধরো এটা থাকলে অ্যানিমোমিটার দিল, আর তার সাথে ভেলোসিটি আর ডাইরেকশন, মানে ডাইরেকশন আর ভেলোসিটি দুটোই দিয়ে দিল আলাদা আলাদা করে। যদি একসাথে থাকে ঝামেলা মিটেই গেল, আমি তো ওখানেই ঠিক করবো। কিন্তু যদি আলাদা আলাদা অপশনে ভেলোসিটি একটাই থাকলো, একটা ডাইরেকশন থাকলো, দেন হোয়াট উই হ্যাভ টু ডু? ভেলোসিটিতে আমরা ঠিক করবো, ডাইরেকশন আমরা বলে কিন্তু দাগ দেবো না, কারণ আরআরবি এখানেই কিন্তু দাগ দিয়েছিল স্পিডে, ওরা স্পিড বলে দিয়েছিল, ওখানে কিন্তু দাগ দিয়েছিল, ওরা কিন্তু বলেনি যে ডাইরেকশন, সেই জন্য বি কেয়ারফুল। এরপরে দেখো ফ্যাথোমিটার, ফ্যাথোমিটার ডেপথ অফ সি, সমুদ্রের গভীরতা কতটা নিচে, সমুদ্র প্রশান্ত মহাসাগর কতটা ডেপথ আমরা কি করে জানবো? আমরা তো নিচে নিয়ে মানে ডুবুরি বাটি আর মাপবো না, ফ্যাথোমিটারের সাহায্যে। এটারও একটা যন্ত্র, এক ধরনের সাউন্ডকে আর কি ওর মধ্যে দিয়ে পাস করায়, তো ওইভাবে মাপায়। নাম্বার 6, গ্যালভানোমিটার, galvanometer, measuring electric current।
ইলেকট্রিক কারেন্ট মাপে আর তার সাথে সাথেও ডাইরেকশনও মাপে, কোন ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে, ফ্লো কোন পাশ থেকে কোন পাশে আসছে, মেজারিং অফ ইলেকট্রিক কারেন্ট, ডাইরেকশন অফ দ্য কারেন্ট অলসো। হাইড্রোমিটার, relative density of any liquid। relative density বলতে কি বোঝায়? হাইড্রোমিটার রিলেটিভ ডেন্সিটি বলতে কতটা ডেন্সিটি বলতে আমরা কি বুঝি? ঘনত্ব। ঘনত্ব কারো সাপেক্ষে। তুমি যদি ডেন্সিটিটা মাপছো কারো সাপেক্ষে মাপবে তো, যে জলের থেকে তেল ভারী বা পেট্রোল ডিজেলের থেকে ভারী বা এইটা এই ধরনের ফাইন বা পারদের ঘনত্ব এর থেকে বেশি। তো রিলেটিভ ডেন্সিটি বলতে বোঝাচ্ছে শুধু ডেন্সিটি বললে হবে না, কার সাপেক্ষে, জলের সাপেক্ষে। যেমন আগের দিন বললাম পারমাণবিক গুরুত্ব যখন মাপছি আমরা, তখন একটা কারোর সাপেক্ষে মাপছি, কার্বনের সাপেক্ষে মাপছি, ওটাকে আমি কি করছি ইউনিট হিসাবে ধরছি, বা ওটাকে আমি ইউনিট ধরে ওর সাপেক্ষে কতটা ডেন্সিটি হোক সেটা মাপছি। এটাও সেরকম রিলেটিভ ডেন্সিটি অফ এনি লিকুইড, কোনো লিকুইডের কতটা ডেন্সিটি, কারোর সাপেক্ষে কতটা ডেন্সিটি, সেটা বোঝাতে আমি হাইড্রোমিটার ইউজ করছি। আর একটা কি আছে নাম্বার 8, হাইগ্রোমিটার। দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না, একটা হাইড্রোমিটার রিলেটিভ ডেন্সিটি অফ এনি লিকুইড, এটা হাইগ্রোমিটার। এটা কি মাপতে ব্যবহার হচ্ছে? এটা মাপতে ব্যবহার হচ্ছে তোমার হিউমিডিটি, হিউমিডিটি অফ এয়ার। বলে না আজকে বাতাসের আবহাওয়া দপ্তর বলছে আর্দ্রতা মাপার জন্য, বাতাসের আর্দ্রতা মাপার জন্য বলছে না আজকে বাতাসে আর্দ্রতার পরিমাণ এত বেশি, বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ এত বেশি, ময়েশ্চার এত আছে, সেই হিউমিডিটি অফ দ্য এয়ার। হাইগ্রোমিটার হলো রিলেটিভ ডেন্সিটির হাইগ্রোমিটার, জি এর ডি এর বদলে যখন জি করে দেন তখনই হিউমিডিটি অফ এয়ার। ম্যানোমিটার, ম্যানোমিটার, ম্যানোমিটার কিসের জন্য ইউজ হচ্ছে? ম্যানোমিটার ইউজ হচ্ছে প্রেশার অফ গ্যাসেস, প্রেশার অফ গ্যাসেস। নাম্বার 10, মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ তো সবাই জানো, অনুবীক্ষণ যন্ত্র যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। টু মেজার ম্যাগনিফাইড view of small objects. নেকেড আই বা বেয়ার আইতে আমরা যেগুলো দেখতে না পাই সেগুলো মাপার জন্য আমরা কি করি? মাইক্রোস্কোপ ইউজ করি। যেমন একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস আমরা কি করে দেখবো? ওটা দেখতে পাবো না খালি চোখে, তখন আমাদের মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। লেন্স ঘুরিয়ে ঘুরিয়ে পাওয়ার আমরা সেট করি। এবার তুমি কত গুণ দেখতে চাও, 100 কি 10, সেটা তোমাকে লেন্স ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে হবে। আর দুটো আছে, আচ্ছা, একটা হলো স্পিগমোম্যানোমিটার, স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার আমরা ইউজ করি ব্লাড প্রেশার মাপার জন্য। এটা যদিও বটানি রিলেটেড, তাও এখানে যদি মাপন যন্ত্র বলছে ব্লাড প্রেশার। এখানে দেখবে একটা যন্ত্র থাকে এরকম ভাবে, এখন তো সব এতে হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, কিন্তু পারফেক্ট করে ওইটা, মানে ওখানে একটা বিপ আর ডিপ শব্দ হয়। হাই প্রেশার আর লো প্রেশার যখন উঠবে ওটাকে হাতে জড়িয়ে দিল, এখানে প্রেশারটা উঠলো, বাঁ হাত দিয়ে ন্যাচারালি মাপা হয়, বাঁ হাতে পড়ায় ওটা। আচ্ছা, ওপরের গুলো হয়ে গেছে অল্টিমিটার আর অ্যামিটার, তাহলে আমি এটা বুঝছি, ঠিক আছে। আর দুটো আছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ তো আমরা
হার্টবিট মাপতে ইউজ করি। Stethoscope to hear the heart and lung sound. Number 13, tachometer. এটা মাপা হচ্ছে রোটেশনাল স্পিড, of an object. এই ধরো একটা লম্বা লাঠি, ঠিক আছে, এরকম ভাবে আমি রোটেট করাচ্ছি ওটাকে। তো এটাকে যদি আমি এটা ধরো পেন, এটাকে এরকম ভাবে আমি রোটেট করাচ্ছি। এই যে রোটেশনাল যে স্পিডটা, এটাকে আমি কি বলছি? ট্যাকোমিটার। এই কটা মোটামুটি করে গেলে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, এর থেকে বেশি কিছু আর আসে না। কিন্তু ক্ষেত্রফল মানে এখানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুটোই কি লেন্থের একক। L ইনটু L, L টু দি পাওয়ার L স্কয়ার মিটার স্কয়ার। এখানে m বা মাসের পাওয়ার 0 যদি কোনো মাস নেই, আর t বা টাইমের পাওয়ার 0 যেহেতু এখানে কোনো টাইম মেনশন নেই, তাহলে আমরা এটাকে L স্কয়ার হিসেবে লিখতে পারি বা m L স্কয়ার t হিসেবে আমরা লিখতে পারি। এবার আমরা কিসে আসছি? আয়তন। আয়তন মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তিনটেই দেখো লেন্থের একক, তার মানে L কিউব। আবার আগেরটার মতো আমরা মাস যেহেতু কোনো ভ্যালু নেই সেই জন্য ওর পাওয়ার 0, L কিউব, t এর যেহেতু কোনো ভ্যালু নেই, t টু দি পাওয়ার 0, বা L কিউবও লিখতে পারি বা m L কিউব t, বা আর এর এসআই এককটা হলো মিটার কিউব। ঘনত্ব ভর বাই আয়তন, ঠিক আছে। এবার আমরা ভরের একক জানি কি? মাস m, আর আয়তনের একক আমরা এখান থেকে পেয়ে গেলাম L কিউব, তাহলে এটা হলো m L কিউব। L টু দি পাওয়ার -3, এখানে যেহেতু কোনো টাইম মেনশন নেই তাই t টু দি পাওয়ার 0 লিখতেও পারো বা নাও লিখতে পারো, নট এ প্রবলেম, কেজি পার মিটার স্কয়ার। নেক্সট দ্রুতি বা বেগ। আমরা দূরত্ব মানে পার্টিকুলার টাইমে আমরা কতটা ডিস্টেন্স যাচ্ছি সেটা আমাদের দ্রুতি বা বেগ বোঝাতে ব্যবহার করছে। পার্টিকুলার ডিস্টেন্স বা সরণ ডিসপ্লেসমেন্ট বাই সময়, দূরত্বের এককে আমরা কিভাবে ডিনোট করব? L দিয়ে করব, বাই t, তাহলে L টু দি পাওয়ার -t, টা যেহেতু উপরে উঠে গেল ওই জন্য -1 হয়ে গেল, মিটার বাই সেকেন্ড। ত্বরণ বেগের পরিবর্তন। বেগ মানে আমরা কি জানি? দূরত্ব বাই সময়, আবার একটা সময় আসছে, সেই জন্য আমরা ত্বরণের এককে সময় কথাটা দুবার ইউজ করি। L t টু দি পাওয়ার -1 দূরত্ব বাই সময় বা বেগের একক আমরা পেয়ে গেলাম, তার নিচে আবার t, তাহলে L টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভরবেগ, ভর ইনটু বেগ, m ইনটু L t টু দি পাওয়ার -1, m L t টু দি পাওয়ার -1 কেজি মিটার পার সেকেন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা দেখো, বলের একক তাহলে ভর ইনটু ত্বরণ। ভরের একক কত? m দিয়ে ডিনোট করতে পারি, ইনটু ত্বরণ L t টু দি পাওয়ার -2, তাহলে m L t টু দি পাওয়ার -2 আমরা কি বলছি? বলের এককে নিউটন বলে ডিনোট করছি। এরপর দেখো কার্য একক কি? বল ইনটু সরণ। আমরা কোনো জিনিসের উপর বল প্রয়োগ করছি, তার ডিসপ্লেসমেন্ট কতটা হলো, তার দূরত্ব কতটা অতিক্রম করলো তার উপর ডিপেন্ড করছে। তাহলে বলের একক আমরা এখান থেকে পেয়ে যাব m L t টু দি পাওয়ার -2 ইনটু L, সরণ মানেই কত? লেন্থ, আর অন্য কিচ্ছু নয়। তাহলে m, এই L আর এই L গুণ হয়ে গেল, আমরা জানি পাওয়ার গুণ হলে প্লাস হয়, L টু দি পাওয়ার L স্কয়ার t টু দি পাওয়ার -2 জুল। শক্তি কার্যের পরিমাণ, এটাও সেমই একক হবে, মানে কার্য আর শক্তি দুটোরই মাত্র একক সেম, এটা আমরা জুল বলে ডিনোট করছি। ক্ষমতাটা কি? কার্যের পরিমাণ, শক্তি মানে কার্যের পরিমাণ মানে শক্তি বাই সময়। তাহলে এখান থেকে আমরা এটা বসিয়ে দেবো, কার্যের পরিমাণটা কত? m L স্কয়ার t টু দি পাওয়ার -2 বাই t, তাহলে জুল পার সেকেন্ড, ঠিক আছে। চাপ বা পীড়ন,
চাপ বা পীড়ন, বল বাই ক্ষেত্রফল, মানে কতটা, একটা ধরো সলিড জিনিস আছে, এটা ধরো একটা জিনিস, ঠিক আছে, এর ওপর আমি প্রেশার দিচ্ছি, প্রেশার দেওয়ার ফলে তাহলে একটা ক্ষেত্রফল চলছে, একটা সলিড থিংস, এর ক্ষেত্রফল আছে, তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের একক জানি m(10⁻²) বাই l স্কয়ার, মানে ক্ষেত্রফল এটা হলো নিউটন পার মিটার স্কয়ার। বলের ভ্রামক বা টর্ক, বল ইনটু লম্ব দূরত্ব, বলের একক লিখবো m(10⁻²) ইনটু l বা নিউটন ইনটু মিটার, নিউটন মিটার বা নিউটন ইনটু মিটার। প্রেসার আর স্ট্রেন একই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই, ঠিক আছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকবে। বাকি এই সমস্ত বেসিক ইউনিট দিয়ে তোমরা কিন্তু অনেক আরো বেশি করে ইউনিট কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারো, এগুলো যদি জানতে পারো।